আমন্ত্রণ দীপ্ত সংবাদ আপনাদের সঙ্গে রয়েছে আমি শারমিন নিপাস। শুরুতেই জানিয়ে দেব নিটল টাটা সংবাদ শিরোনাম। বেনজিরের পরিবারের অত্যাচারের শিকার সাতক্ষীরার মানুষ, সম্পত্তি দখলে প্রভাব খাটানোর অভিযোগ। শেষ ধাপের উপজেলা নির্বাচন কাল, দুটি ছাড়া বাকিগুলোই ব্যালটে ভোট, কেন্দ্রে কেন্দ্রে গেল সরঞ্জাম। ভারতে চলছে লোকসভা নির্বাচনের ফল ঘোষণা, বিজেপির গেরুয়া শিবিরে বড় ধাক্কা কংগ্রেস জোটের। শিরোনাম শুনছিলেন, এবারে যাব বিস্তারিত খবরে। বেনজিরের শ্যালক মির্জা আনোয়ার পারভেজ ও তার সহযোগীদের অত্যাচারে অতিষ্ঠ সাতক্ষীরা সদরের সাধারণ মানুষ। প্রভাব খাটিয়ে তারা এলাকায় লুটপাট চালিয়ে বানিয়েছেন সম্পদের পাহাড়। ভাগ্যের পরিবর্তন করেছেন বেনজিরের মামা শ্বশুররাও। সাতক্ষীরা সদরের আলিপুর ইউনিয়নের বোলারাটি গ্রামের মির্জা মনসুরুল হক একসময় গোপালগঞ্জের পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। সেই সুবাদে বেনজিরের সঙ্গে বিয়ে হয় মনসুরুল হকের মেয়ে দিলশান মির্জার। বেনজির দীর্ঘদিন র্যাবের মহাপরিচালক ও আইজিপি হিসেবে দায়িত্ব পালন করায় তার প্রভাব খাটিয়ে শ্যালক মির্জা আনোয়ার পারভেজ স্থানীয় আশরাফুজ্জামান হাবলুর নিউ আলিপুর ব্রিক্স দখল করে নেন। তার সহযোগী হিসেবে কাজ করেন প্রশান্ত কুমার দাস, আশরাফুজ্জামান টুটুল, মোস্তাফিজুর রহমান চান্দু ও হাদিউজ্জামান বাদশাহ। একদিন হঠাৎ করে একটা সাইনবোর্ড তারা লিখে নিয়ে আসে, এসে ভাড়ায় দেয়। আমি তখন ওই বিষয়টা নিয়ে তাদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে আমাকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিতে থাকে। ইটভাটা লিখে দিতে ব্যবহার করা হয় আইন প্রয়োগকারী সংস্থাকে। নিজেকে বাঁচাতে পুলিশকে দিতে হয়েছে 2,60,000 টাকা। হত্যার হুমকি ও র্যাব দিয়ে ক্রস ফায়ার দেওয়ার হুমকিও দেয়া হয় আশরাফুজ্জামান হাবলুকে। বলে জোর করে ওরা আমার বিভিন্নভাবে চাপ দেয়, ভাড়া লিখে দিতে হবে, এই ভাড়ার তোর কোনো দাবি দাবা নেই, এইভাবে তুই এই মর্মে আমরা স্ট্যাম্পে লিখে নিয়ে আসবো, তুই সই করে দিবি, নইলে তোরে কুরাসে দিয়ে দেবো। বেনজিরের শ্যালক মির্জা আনোয়ারুল পারভেজ ও তার সহযোগীর বিরুদ্ধে অন্যের ফসলের ক্ষেত ও জমি দখল ছাড়াও চাকরির প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ রয়েছে। 19 ফেব্রুয়ারি আমাকে একটি মিথ্যা চাঁদাবাজি মামলা দিয়ে তারই বাড়ির কেয়ারটেকার প্রশান্তকে দিয়ে বাদী করিয়ে আমাকে চাঁদাবাজি মামলা দিয়ে অহেতুকভাবে জেল খাটিয়েছি। শুধু তাই নয়, এই পারভেজের অত্যাচারে সাধারণ মানুষ ভয়ে মুখ খুলতে পারে না। 2022 সালের 30 অক্টোবর বেনজির আহমেদ অবসরে গেলেও তার পরিবারের সদস্যদের প্রভাব কমেনি এলাকাতে। দীপ্ত বার্তাকক্ষ। ময়মনসিংহে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ওমর ফারুক সৌরভ হত্যার ঘটনায় তার শ্বশুর সহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার জানান, এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহত সৌরভের শ্বশুর ইলিয়াস আলী সহ আহাদুজ্জামান ফারুক ও আব্দুল হান্নান আকুন্দকে গ্রেফতার করা হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, সৌরভের স্ত্রী ইশরাত জাহান ইভার 3 বছর আগে একটি বিয়ে হয়। তার স্বামী কানাডায় চলে যাওয়ায় চাচাতো ভাই সৌরভের সঙ্গে ইভার সম্পর্কে জড়ায়। এরপর গত 9 মে সৌরভ ও ইভা বিয়ে করেন। বিষয়টি জানার পর ইভার বাবা ইলিয়াস আলী ক্ষুব্ধ হয়ে সৌরভকে হত্যার পরিকল্পনা ও বাস্তবায়ন করে। চতুর্থ ধাপের ভোট দিয়ে কাল শেষ হচ্ছে ষষ্ঠ উপজেলা নির্বাচন। এই ধাপে ভোট হবে 55টি উপজেলায়। এছাড়া আগে স্থগিত হওয়া বেশ কিছু উপজেলাও এর বাইরে যুক্ত হবে। এদের মধ্যে সিরাজগঞ্জের 2টিতে ভোট হবে ইভিএমে, বাকিগুলোই ব্যালট পেপারে ভোট গ্রহণ করা হবে। এই উপলক্ষে কেন্দ্রে কেন্দ্রে ভোট গ্রহণের সামগ্রী বিতরণ করা হয়। সকাল থেকে উপজেলা নির্বাচন কার্যালয় থেকে স্ব ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে পুলিশ ও আনসার সদস্যরা নির্বাচনের সামগ্রী গ্রহণ করেন। নরসিংদীর রায়পুরা উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী নিহতের ঘটনায় চলছে দোষারোপের রাজনীতি। স্থানীয় সংসদ সদস্য একে হত্যাকাণ্ড হিসেবে অভিযোগ করলেও পুলিশের সুরথাল রিপোর্টে নিহত সুমনের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। এই ঘটনায় গ্রেফতার আতঙ্কে ভুগছেন স্থানীয় আওয়ামী লীগের অনেক নেতাকর্মী। নরসিংদীর মীরেরকান্দি চরাঞ্চলে গত 22 মে বেলা 1টার দিকে 2 ভাইস চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
এ সময় প্রতিপক্ষের ধাওয়া খেয়ে ঘটনাস্থল থেকে 5 কিলোমিটার দূরের স্থানীয় পুলিশ ফাঁড়িতে আশ্রয় নেন ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া। মুমূর্ষু অবস্থায় কয়েক ঘন্টা এভাবে থাকার পর সন্ধ্যায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিনা চিকিৎসায় সে মারা গেছে। আমরা এর বিচার চাই। আমি 1 লক্ষ টাকা দেব যে রুবেলের সন্ধান দিতে পারবে। সুমন নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় আসামি 24 জন। এরই মধ্যে 6 জন গ্রেপ্তার হয়েছে। আর গ্রেপ্তার আতঙ্কে এলাকা ছেড়েছেন অনেকেই। প্রতিপক্ষের ধাওয়া খেয়ে নিজের নিরাপত্তা রক্ষী সহ বাঁশগাড়ি পুলিশ ফাঁড়ির এই চৌকিতে অবস্থান নেন নরসিংদী রায়পুরা উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন। তার মৃত্যু নিয়ে চলছে নানা টালবাহানা, দোষারোপের রাজনীতি। তো ওনারা পানি ঢালতেছে, পর আমরা একটু পানি টানি ঢাললাম, সহযোগিতা করলাম। ওই পুলিশের লোক পিছনে থেকে দেখে আসছি, ওই শরবত খাওয়াইতে আছে, লেবু খাওয়াইতে আছে, ওই সুমন। প্রাথমিক চিকিৎসা দেই আমরা, কিন্তু ওনারা আমি কোনো চিকিৎসা দেই নাই, খালি প্রেশার বিপিটা আমি দেখছি। কোনো পুলিশ প্রশাসন কোনো দায়িত্ব নেয় না, অবহেলা করছে তারা। নদী পার হয়ে নাকি ও চলে আসছে, এসে এই যে আমার ফাঁড়ির পিছন দিয়ে উঠছে, প্রেশারটা মাপছে। প্রেশার যখন দেখছে যে 120/80 আছে স্বাভাবিক, তো বলছে না ওর কোনো সমস্যা নাই, সুস্থ আছে, কথাও বলছে। নিহত সুমনের বাবা, আত্মীয় ও প্রতিবেশীদের অভিযোগ 4 ঘন্টা সুমনকে বিনা চিকিৎসায় পুলিশ ফাঁড়িতে ফেলে রাখা হয়। সে হার্টের স্ট্রোক করে মারা যাক আর যেমনি মারা যাক, সে তো ওখানে তাদের কারণে ওখানে মৃত্যুবরণ করছেন। আমার ছেলেকে যদি ওর সঠিকভাবে চিকিৎসাটা করা হইতো, আমার ছেলে মরতো না। বারবার বলা সত্ত্বেও যে দায়িত্বে ছিলেন যে পুলিশরা, তারা বলছে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়া দেবেন না। সুরতাল রিপোর্টে আমরা যেটা প্রাথমিকভাবে পেয়েছি, সেখানে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। দৌড়াদৌড়ির কারণে, হার্ট অ্যাটাকের কারণে এটা ঘটতে পারে। স্থানীয় আওয়ামী লীগ নেতাদের অভিযোগ, নিহত সুমন ও প্রধান আসামি রুবেল উভয়ই স্থানীয় সংসদ সদস্যের ঘনিষ্ঠ। রুবেল এত একসময় আমার সমর্থন ছিল। গত নির্বাচনে রুবেল না থাকলে তার পাশ করাই মুশকিল ছিল, এমন অবস্থা ছিল রাজু সাহেবের। এটার কালার দেওয়া হয়েছে, এটা আসলে আঘাতে মনে নাই, কোনো টুকা নাই, সে ভয়ে দৌড়াইছে, স্ট্রোক করছে। আধিপত্য বিস্তার করার জন্য এবং 2 গ্রুপকে ঝগড়া লাগে, যদি ঝগড়া থাকে 2 গ্রুপই ওনার কাছে থাকবে, সেই জন্য নিজেদের মধ্যে ঝগড়া সৃষ্টি করে উনি একসাথে এটা রাখতে চান। ভুক্তভোগীরা বলছেন, একটি পক্ষের ইন্ধনে শুধু রায়পুরাতে গত 5 বছরে 14টি রাজনৈতিক হত্যা হয়। এসব হত্যার পরিকল্পনাকারীদের বিরুদ্ধে মুখ খুলতে ভয় পান অনেকেই। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, নরসিংদী। চতুর্থ ধাপে ব্রাহ্মণবাড়িয়া সদর, নবীনগর ও বিজয়নগর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে সবশেষ তথ্য জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রিফাত নাবিল। নাবিল, নির্বাচনের শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখছেন, আর নিরাপত্তা ব্যবস্থা নিয়েও কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। যে দীপা, আপনাকে ধন্যবাদ। আগামীকালকে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলা, বিজয়নগর এবং নবীনগর এই 3টি উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তো আমরা এখন আছি ব্রাহ্মণবাড়িয়া সদরের একটি অন্যতম বৃহৎ ভোট কেন্দ্র, সেটা হচ্ছে ভাদুঘর দারুসুন্নাহ কামিল মাদ্রাসা ভোট কেন্দ্র। এবং উল্লেখ্য যে এখানে 2টি ভোট কেন্দ্র একসাথে, একটি পুরুষ ভোট কেন্দ্র এবং একটা মহিলা ভোট কেন্দ্র অবস্থিত। এবং আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই নিরাপত্তার বাহিনীর সদস্যরা, আনসার, প্রায় 30 জন আনসার এবং 6 জন পুলিশ সদস্য ইতিমধ্যে এখানে চলে এসেছেন। এখন পর্যন্ত যে খবর আমার কাছে আছে, ইতিমধ্যে নির্বাচনের সকল সরঞ্জাম সহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা সবাই ভোট কেন্দ্রে চলে গিয়েছেন। তবে এখন পর্যন্ত ব্যালট পেপারটা এখনও আসেনি। এটা আগামীকাল ভোরবেলা এটা ভোট কেন্দ্রগুলোয় পৌঁছে দেওয়া হবে। এখন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সদর, বিজয়নগর এবং নবীনগর এই 3টি উপজেলা এখন পর্যন্ত কোনো ধরনের সংঘর্ষ, সংঘাত বা উত্তেজনার খবর পাওয়া যায়নি। তবে কোনো প্রার্থী অভিযোগ করছেন যে ভোটের সমান্তরাল মাঠ নেই এবং কেউ হয়তো ভোট কেন্দ্র দখল করে এবং ভোটারদের প্রভাবিত করে নির্বাচনে জয়ী হওয়ার চেষ্টা করবেন। তবে এখন পর্যন্ত কোনো ধরনের সংঘর্ষের খবর আমরা পাইনি। এদিকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়েছে যে ব্রাহ্মণবাড়িয়ার সদর, বিজয়নগর এবং নবীনগর উপজেলার সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট নেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রায় 25,000 পুলিশ সদস্য,
তারপরে অর্ধশতাধিক ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আনসার, র্যাব, বিজিবির সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করতে কেন্দ্রে কেন্দ্রে থাকবেন। নিরাপত্তা নিয়ে এখন পর্যন্ত কোনো ধরনের শঙ্কার খবর পাওয়া যায়নি। তবে মাঝখানে আপনার গত মঙ্গলবার বিজয়নগর উপজেলার একজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রীতি খন্দকার হঠাৎ করে উনি নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। ওনার পরিবারের সদস্যরা জিডি করেন যে উনি বিজয়নগর উপজেলার হরসপুর এলাকায় গিয়ে প্রচারণা করতে গিয়ে উনি নিখোঁজ হন। গত বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের কাশপুর থেকে ওনাকে পুলিশরা উদ্ধার করে। এছাড়া এখন পর্যন্ত তেমন কোনো সংঘাতের কোনো খবর পাওয়া যায়নি। এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। নিপা। নামিল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকবার জন্য। চা বাগানের শ্রমিকরা ভাসমান অবস্থায় থাকবেন না, তাদের ভালো রাখতে সরকার সব ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার রাজধানীতে জাতীয় চা দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জাতীয় চা দিবসের এবারের প্রতিপাদ্য চা দিবসের সংকল্প শ্রমিক বান্ধব চা শিল্প। দিবসটি উপলক্ষে মঙ্গলবার রাজধানীতে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানের শুরুতে চা শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে 8টি ক্যাটাগরিতে বিভিন্ন চা কোম্পানি ও ব্যক্তিকে জাতীয় চা পুরস্কার প্রদান করেন প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রী বলেন, সারা বিশ্বে বিভিন্ন ফ্লেভারের চায়ের চাহিদা বেড়েছে। এই খাতের ব্যবসায়ীদের সেই সুযোগ নেয়ার আহ্বান জানান সরকার প্রধান। চাকে বহুমুখী করা এবং অ্যারোমা টিটা তৈরি করা, যেটা বিদেশের চাহিদা কিন্তু অনেক বেশি এখন। তো সেটাই আমার মনে হয় আমাদের নজর দেওয়া দরকার, যে আমরা ওই শুধু চার পাতা বাল্কে বিক্রি না করে আমরা এটাকে ভ্যালু অ্যাডেড করে সেটা আমরা রপ্তানি করব। তাতে আমাদের লাভ, যে আমাদের বৈদেশিক মুদ্রাও অর্জন হবে, আর যারা এখন ব্যবসা করেন তাদেরও ভালো একটা উপার্জনের সুবিধা হয়ে যাবে। যাদের পরিশ্রমে ব্যবসায়ী ও বাগান মালিকরা লাভবান হচ্ছেন তাদের প্রতি যত্নবান হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, চা শ্রমিকদের উন্নয়নে যা করা দরকার সবই করা হবে। এদের কিন্তু এই মাটিতে একখণ্ড জায়গা নাই যেখানে তারা আপন ভূমি হিসেবে বিবেচনা করতে পারে, অর্থাৎ তার এখানে কোথাও একটা পা রাখার জায়গা নেই। তার জন্য একটা ফ্লোটিং, ভাসমান। কিন্তু এই ভাসমান থাকবে কেন? আমাদের কোনো নাগরিক ভাসমান থাকবে না। আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি, সকল ভূমিহীন গৃহহীন তাদেরকে ঘর করে দিচ্ছি। ইনশাল্লাহ এই চা শ্রমিকরাও এরকম ভাসমান থাকবে না, সেটা আমি বলে যাচ্ছি। এর জন্য যা করার করব। এরপর চা দিবস উপলক্ষে আয়োজিত চা মেলা উদ্বোধন ও পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে কেওয়া স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আজিম নামে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় অভিযান চালিয়ে 3 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, সোমবার রাত 10:30টার দিকে আগ্রাবাদ চৌমোহনী এলাকার জাবেদ টাওয়ারের পাশে একদল দুর্বৃত্ত আজিমকে ছুরিকাঘাত করে। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই অভিযান চালিয়ে 3 জনকে আটক করা হয়। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বেনজির ও আজিজ আওয়ামী লীগের কেউ নন। তাদের দুর্নীতির বিচার করার সৎ সাহস সরকারের রয়েছে। সকালে রাজধানীতে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রতিনিধি সভায় তিনি একথা বলেন। ঐতিহাসিক 6 দফা দিবস ও আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে এই সভার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। এ সময় দলীয় নেতাকর্মীদের শৃঙ্খলা মেনে চলার উপর গুরুত্ব আরোপ করেন ওবায়দুল কাদের। বলেন, নিজের দুর্বলতার খবর শত্রু জানলে নিজেদেরই সবচেয়ে বেশি ক্ষতি হবে। বেনজির আমাদের দলের লোক নয়। সিনিয়রিটি মেধা নিয়ে সে আইজিপি হয়েছে। আজিজও আমাদের দলের লোক নয়, সেনাপ্রধান হয়েছে তার যোগ্যতায়, আমরা তাদের বানাইনি। এখন ভেতরে তারা যদি কোনো অপকর্ম করে তখন এদের বিচার করার সৎসাহস শেখ হাসিনা সরকারের।
ইউনাইটেড আইগ্যাস এলপিজি লিমিটেডের ডিস্ট্রিবিউটর এবং রিটেইলার মিট অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে মঙ্গলবার এই মিলন মেলায় আগত রিটেইলারদের নিয়ে ব্যবসা কেন্দ্রিক আলোচনা ও ভবিষ্যৎ দিক নির্দেশনা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মঈনুদ্দিন হাসান রশিদ, আইগ্যাস ইউনাইটেডের সিইও আহমেদ আরজুমান্ত পোলা সহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা। আইগ্যাস ইউনাইটেড বাংলাদেশ পরিচালিত হচ্ছে ইউনাইটেড গ্রুপের ব্যানারে একটি জয়েন্ট ভেঞ্চার চুক্তির মাধ্যমে। বুথ ফেরত জরিপকে ভুল প্রমাণ করে ভারতে 18তম লোকসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ ও কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের মধ্যে। দেশটির বিভিন্ন গণমাধ্যম বলছে প্রাথমিক ফলে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট 295টি আসনে এগিয়ে রয়েছে। ইন্ডিয়া জোট এগিয়ে আছে 229 আসনে, অন্য দলগুলো 18 আসনে এগিয়ে। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কাছে পরাজয় মেনে নিয়েছেন উত্তরপ্রদেশের রায়বেরেলিতে ক্ষমতাসীন দল বিজেপির হয়ে নির্বাচন করা দীনেশ প্রতাপ সিং। এক টুইট বার্তায় এই কথা জানান তিনি। বিজেপির ঘাঁটি উত্তরপ্রদেশে এগিয়ে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের অন্যতম শরিক অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। পশ্চিমবঙ্গেও সুবিধা করতে পারছে না মোদির বিজেপি। রাজ্যের 42টি আসনের মধ্যে মমতার তৃণমূল এগিয়ে আছে 29টিতে, বিপরীতে বিজেপি এগিয়ে 12টি আসনে। ভোট গণনা উপলক্ষে প্রতিটি কেন্দ্রে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা। 7 ধাপে চলা এই নির্বাচনে ভোটার সংখ্যা প্রায় 97 কোটি, যা বিশ্বের মোট জনসংখ্যার 12%। এবার ভোটে লড়েছেন 8,360 জন প্রার্থী। ভারতের পার্লামেন্টের মোট 543 আসনের মধ্যে 272টি পেলেই সরকার গঠন করা যাবে। প্রায় 2.5 মাসের নির্বাচনী ডামাডোল শেষে ফল ঘোষণা চলছে ভারতের 18তম লোকসভা নির্বাচনের। বিভিন্ন দিক থেকে এবারে নির্বাচন বেশ আলোচিত। বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় নির্বাচন অনুষ্ঠিত হলো দীর্ঘ 1.5 মাস ধরে। ভারতের 18 লোকসভা নির্বাচনকে সবচেয়ে বড় নির্বাচনের তকমা দেওয়া হয়েছে এর ভোটার সংখ্যার কারণে। এবার লোকসভা নির্বাচনে ভোটার সংখ্যা ছিল 97 কোটি, যা বিশ্বের মোট জনসংখ্যার 12%। এর আগে বিশ্বে কোনো নির্বাচনে এত ভোটার ছিলেন না। নির্বাচন কমিশনের তথ্য মতে সদ্য সমাপ্ত নির্বাচনে ভারতীয় ভোটদানের সংখ্যা G7 সদস্য রাষ্ট্রগুলোর মোট ভোটারের 1.5 গুণ বেশি। ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশের ভোটারদের থেকেও এই সংখ্যা 2.5 গুণ বেশি। শুধু বড় নির্বাচন নয়, খরচের হিসেবেও এগিয়ে এবারের লোকসভা নির্বাচন। খরচ হয়েছে 1,35,000 কোটি রুপি, যা বিশ্বের সবথেকে ব্যয়বহুল নির্বাচন। গড়ে প্রতি ভোটারের পেছনে ব্যয় হয়েছে 1,400 রুপি। খরচের হিসাবে যুক্তরাষ্ট্রকেও পেছনে ফেলেছে ভারত। 2020 সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে খরচ হয়েছিল 1,20,000 কোটি রুপি। এবারে নির্বাচনে সবচেয়ে বেশি 10,000 কোটি রুপি নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। 8,360 জন প্রার্থী এবারের ভোটে লড়ছেন। নাদিরা জাহান, দীপ্ত বার্তা কক্ষ। 5 বছরের জন্য আনুষ্ঠানিকভাবে রিয়াল মাদ্রিদে যোগ দিলেন কিলিয়ান এমবাপ্পে। তারকা হয়ে ওঠার আগে থেকেই যে ক্লাবটির প্রতি ছিল অসীম আগ্রহ, সেই রিয়ালে যোগ দেওয়ার খবরটি নিজেই দিয়েছেন এই ফরাসি তারকা। ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয়ী আর গেল বিশ্বকাপের সেরা খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে এখন আনুষ্ঠানিকভাবে ইউরোপ সেরা ক্লাব রিয়াল মাদ্রিদের। আগামী 5 বছরের জন্য অর্থাৎ 2029 সালের জুন পর্যন্ত রিয়ালের শিবিরে থাকার চুক্তি স্বাক্ষর করেছেন এমবাপ্পে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে তিনি নিজেই জানিয়েছেন কিশোর বয়সে প্রথমবার রিয়াল মাদ্রিদ ক্লাবে বেড়াতে যান তিনি। সেই সময়ের ছবি দিয়ে এমবাপ্পে লিখেছেন, নিজের স্বপ্নের ক্লাবে যোগ দেওয়ার বিষয়টি স্বপ্ন সত্যি হওয়ার মতো। গত মৌসুমে রিয়াল মাদ্রিদ 9 নম্বর জার্সিটি কোনো খেলোয়াড়কে না দেয়ায় করিম বেনজেমার পর তিনি রিয়ালের নাম্বার 9 হতে যাচ্ছেন বলে জল্পনা শুরু হয়ে গেছে। তবে সব অভিনন্দন আর প্রত্যাশার বার্তা ছাড়িয়ে গেছে এমবাপ্পের পোস্টের একটি কমেন্ট। সেখানে এমবাপ্পের আদর্শ ক্রিস্টিয়ানো রোনালদো জানিয়েছেন এমবাপ্পেকে রিয়ালের হয়ে সাফল্য পেতে দেখতে তিনি মুখিয়ে। এমবাপ্পে রিয়ালে যোগ দেয়ায় প্রায় 7 বছর ধরে চলা নাটকের অবসান হলো।
তসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস। দর্শক, দীপ্ত সংবাদ শেষ করব, কিন্তু তার আগে জানিয়ে দেব নিটল টাটা সংবাদ শিরোনাম আরও একবার। বেনজিরের পরিবারের অত্যাচারের শিকার সাতক্ষীরার মানুষ, সম্পত্তি দখলে প্রভাব খাটানোর অভিযোগ। শেষ ধাপের উপজেলা নির্বাচনকাল, 2টি ছাড়া বাকিগুলোই ব্যালটে ভোট, কেন্দ্রে কেন্দ্রে গেল সরঞ্জাম। ভারতে চলছে লোকসভা নির্বাচনের ফল ঘোষণা, বিজেপির গেরুয়া শিবিরে বড় ধাক্কা কংগ্রেস জোটের। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6:50 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সকলকে এতক্ষণ সঙ্গে থাকবার জন্য।